হায়ার সেকেন্ডারি পাস একজন কি কনসালটেন্সি করেন আমার খুব জানবার ইচ্ছে। এটা যদি অভিষেক একটু তোমাদের চ্যানেলে বা অন্য কোথাও একটুখানি পরিস্ফুট করে দেন। আচ্ছা, তারপরেতে কথা হচ্ছে যে ভারতে তো ভালো চোখের হাসপাতালের অভাব নেই। বিশেষ করে আমি ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে হায়দ্রাবাদে যে এলভি প্রসাদ আই ইনস্টিটিউট আছে, বা চেন্নাইতে যে শঙ্কর নেত্রালয় আছে, এবং এরকম আরও বেশ কিছু এদিক ওদিক আছে যেগুলোতে চিকিৎসা করবার জন্য বিদেশ থেকে লোক এখানে আসে। তো ওকে কেন বিদেশ যেতে হচ্ছে? বিদেশ যাওয়ার আরেকটা প্রশ্ন, যে বিদেশ যাওয়ার টাকা উনি কোথা থেকে পাচ্ছেন? উনি তো ইকোনমি ক্লাসে যান না আমাদের মতো, উনি বিজনেস ক্লাসে যান বা ফার্স্ট ক্লাসে যান। এই টাকাটাই বা উনি কোথা থেকে পাচ্ছেন একটু বলতে আজ্ঞে হোক। মানুষের সেবা হচ্ছে একজনের পা বাদ গেল, কারণ তিনি কিছু হাতুড়েকে দিয়ে তার চিকিৎসা করিয়েছিলেন। সেবাশ্রয় খুলেছিলেন। প্রথম উদ্দেশ্য হচ্ছে ভোটে জেতা, আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে টাকা মারা, আমি যত দেখতে পাচ্ছি আর কি। এবং সেই সেবাশ্রয়তে চিকিৎসা করাচ্ছিলেন কিছু হাতুড়েকে দিয়ে। তার যা ফল একটা তো আমি বললামই, আরও বেশ কিছু আছে এরকম আমি শুনতে পাচ্ছি। মমতা ব্যানার্জি কিন্তু এরকম কথা বলছেন না। অভিষেক হচ্ছে এঁচড়ে পাকা। মমতা ব্যানার্জি যতই দোষ থাক না কেন, উনি তো খেটে খুঁটে বড় হয়েছেন। উনি তো এতদিন ধরে লড়াই করে সিপিএমের সাথে লড়াই করেছেন, তারপরে যা কুকীর্তি করেছেন। কিন্তু অভিষেক তো সেটাও করেনি। অভিষেক শুধু কুকীর্তিটাই করেছে। অতএব অভিষেক পিসির কোলে বসে রাজনীতি করে এত বড় হয়ে যাওয়া, কি স্পর্ধা বলেছিল, আমি হলে এইসব বিক্ষোভকারীদের এইখানে গুলি মারতাম, এখানে আবার কে কার কোথায় গুলি মারে দেখা যাক। তারা নেতাজিকে তোজোর কুকুর বলেছিল, নেতাজিকে একটা গাধা হিসেবে দেখিয়েছিল। সেই গাধার পিঠে চড়ে আছে, তো জাপানি প্রাইম মিনিস্টার তোজো চড়ে আছে, এই সমস্ত কমিউনিস্টরা দেখিয়েছিল। এটা তো ওরা অস্বীকার করতে পারছে না। এর পরে দেশদ্রোহের কোনো সন্দেহ থাকে কি করে? কমিউনিস্টরা যে দেশদ্রোহী এ সম্বন্ধে সন্দেহ থাকে কী করে? এমনকি স্বাধীনতার পরে 1962 সালে যখন চীন ভারত আক্রমণ করলো, তখন জ্যোতি বোস বলেছিল, এত হাজার হাজার ফুট উঁচুতে কে কাকে আক্রমণ করছে আমরা কি জানি? এত নির্লজ্জ একটা লোক হতে পারে? জ্যোতি বোস চিরকালই নির্লজ্জ। জ্যোতি বোস নিজের স্বার্থ ছাড়া আর কিছু বোঝেনি। আমি বুঝতে পারছি না, আরশোলারা একটা আন্দোলন করছিল, সেই আন্দোলনে প্রচুর সমাজবিরোধী ভিড়ে গিয়েছিল। তারা যা কুকীর্তি করবার করেছে, তারপরে সরকার যথাযথ সিদ্ধান্ত নিয়ে সরকারে যিনি বিষয়ক মন্ত্রী করেছেন, তার মানে এই নয় যে আরশোলা পাখি হয়ে গেছে। সেটা আরশোলাদের মনে রাখা দরকার। দেশের যুব সমাজের কাছে যা বার্তা তাই যাচ্ছে। শ্রীলেখা মিত্র কে আমি জানি না, ওর আগে আমি কোনো নাম শুনিনি। শুনেছি কেন বি গ্রেড অ্যাক্ট্রেস হচ্ছে আরশোলা। তারা পৃথিবীতে সমস্ত কিছু খায়। আরশোলা একটি প্রাণী যাদের সম্বন্ধে বলা হয় যে তারা পৃথিবীতে সমস্ত কিছু খায়। মানুষের বর্জ্য পদার্থ থেকে, মানুষের মলমূত্র থেকে আরম্ভ করে তারা সমস্ত কিছু খেয়ে বাঁচতে পারে। অতএব এই আরশোলারা, যারা নিজেদের নামই দিয়েছে আরশোলা, তারা আরশোলার মতন আচরণ করবে, এতে আর আশ্চর্যের কী আছে? অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেইন কলিং এর পর্দায়। বিদেশে যেতে চেয়ে এবারে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই তদন্তে সহযোগিতা করেছেন, কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন। এরপরেও তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। চিকিৎসকের আবেদনে সাড়া দেওয়ার জন্যই মূলত তিনি বিদেশে যেতে চান। তবে এবারে প্রশ্ন উঠছে একটাই, সেটা হচ্ছে আগামী 3রা অগস্ট সুপ্রিম কোর্টে এই আবেদনের শুনানি। যে সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের নাগালের বাইরে বলা হয় সুপ্রিম কোর্টের এক একটা হিয়ারিং, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত অর্থ পাচ্ছেনই বা কী করে, এটাও প্রশ্ন। একই সঙ্গে এটাও প্রশ্ন উঠছে, স্যার কি উনি কি দেশ ছেড়ে পালানোর কোনো ফন্দি ফিকির আঁটছেন? দুটো তিনটে প্রশ্ন উঠছে। তার মধ্যে প্রথম হলো যে কলকাতা হাইকোর্ট বলেছেন যে আপনি এসএসকেএম হাসপাতালে গিয়ে আপনার চিকিৎসা করান, বা তাদের দিয়ে তাদের ডাক্তারদের দেখান, এবং তারা বলুন যে আপনার বিদেশ যাওয়ার দরকার আছে কিনা। সেটা উনি করতে রাজি নন, সেই জন্য উনি সুপ্রিম কোর্টে দৌড়েছেন।
তৃতীয় কথা হচ্ছে যেটা তুমি বললে যে উনি সুপ্রিম কোর্টে যাবার মতো টাকা কোথা থেকে পাচ্ছেন। ওর তো কোনো পেশা নেই। উনি ওর এফিডেভিটে, নির্বাচনী এফিডেভিটে লিখেছেন যে ওর পেশা হচ্ছে কনসালটেন্সি, কিন্তু ওর যোগ্যতা মানে কোয়ালিফিকেশন যাকে বলা হয় সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস। কারণ উনি IIPM বলে একটা সংস্থা থেকে একটা ডিগ্রি জোগাড় করেছিলেন, কিন্তু দিল্লি হাইকোর্ট সেই IIPM সংস্থার ডিগ্রি বা ডিপ্লোমা দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে। অতএব ওর হচ্ছে যোগ্যতা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস। হায়ার সেকেন্ডারি পাস একজন কি কনসালটেন্সি করেন আমার খুব জানবার ইচ্ছে। এটা যদি অভিষেক একটু তোমাদের চ্যানেলে বা অন্য কোথাও একটুখানি পরিস্ফুট করে দেন। আচ্ছা, তারপরেতে কথা হচ্ছে যে ভারতে তো ভালো চোখের হাসপাতালের অভাব নেই। বিশেষ করে আমি ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে হায়দ্রাবাদে যে LV প্রসাদ আই ইনস্টিটিউট আছে, বা চেন্নাইতে যে শঙ্কর নেত্রালয় আছে, এবং এরকম আরও বেশ কিছু এদিক ওদিক আছে যেগুলোতে চিকিৎসা করবার জন্য বিদেশ থেকে লোক এখানে আসে। তো ওকে কেন বিদেশ যেতে হচ্ছে? বিদেশ যাবার আরেকটা প্রশ্ন যে বিদেশ যাওয়ার টাকা উনি কোথা থেকে পাচ্ছেন? উনি তো ইকোনমি ক্লাসে যান না আমাদের মতো, উনি বিজনেস ক্লাসে যান বা ফার্স্ট ক্লাসে যান। এই টাকাটাই বা উনি কোথা থেকে পাচ্ছেন একটু বলতে আজ্ঞে হোক। আর শেষে যে কথাটা আছে সেটা হচ্ছে যে ওর বিজেপি কিসে টাকা সময় খরচ করছে সেটা নিয়ে ওর না ভাবলেও চলবে। শেষে যে কথাটা উনি যেটা ভাবুন, আমি মানে খুব সবিনয়ে একটা বিজেপি কিসে টাকা সময় খরচ করছে সেটা নিয়ে ওর না ভাবলেও চলবে। উনি চুরি করেছেন, উনি যেটা ভাবুন সর্বনাশ করেছেন, মানে একজন মহিলাকে সেবাশ্রয় নিবেদন উল্টোপাল্টা চিকিৎসা করিয়ে তার পা বাদ দিতে হয়েছে। আরও কার কত সর্বনাশ করেছেন তার ঠিক নেই। গুন্ডাদের একেবারে গাছে তুলে দিয়েছেন এই জাহাঙ্গীরকে। এইগুলোর উনি এর থেকে কি করে নিস্তার পাবেন সেটা ভাবুন। বিজেপি সরকার আগে কি করবে পরে কি করবে সেটা নিয়ে ওর ভাবনা না করলেও চলবে। উনি নিজের টাকার উৎসটাকে ভালো করে করবেন। তাছাড়া তো ওর স্ত্রীর কীর্তি আছে, 2 কিলো সোনা নিয়ে ব্যাংকক থেকে আসা, তারপরে দমদম বিমানবন্দরে ধরা পড়া, এ সমস্ত তো আছে। তারপরে পুলিশ ওদের এসে ছাড়িয়ে নিয়ে গেল, এসব আছে। সব কিছু করতে হবে, যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কারুকে রেয়াত করা হবে না, সব কিছুর জবাব দিতে হবে, জবাব না দিলে বিপদ। এদিকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্যার যেরকমটাই আপনি বিশ্লেষণ করলেন যে তিনি একদিকে যেরকম ওই আয়ুষ্মান ভারত বা অন্যান্য পরিষেবা দিতে তার থেকে বেশি তার পিছনে মামলা করার পিছনে খরচা করছে বিজেপি সময়, এরকম বলে কটাক্ষ করেছেন। একই সঙ্গে তিনি আরও একটি কথা বলেছেন, তিনি সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন যে আপনারা যা খুশি তাই করে নিতে পারেন, আপনারা যদি আমাকে গ্রেপ্তার করতে চান তাহলে সেদিকেও আমার কোনো আপত্তি নেই, আমার যে কাজ করার মানুষের সেবা করার আমি তা করে যাব। তার মুখে মানুষের সেবার কথা, স্যার এই বিষয়টা কিভাবে দেখছেন? মানুষের সেবা হচ্ছে একজনের পা বাদ গেল, কারণ তিনি কিছু হাতুড়েকে দিয়ে তার চিকিৎসা করিয়েছিলেন, সেবাশ্রয় খুলেছিলেন। প্রথম উদ্দেশ্য হচ্ছে ভোটে জেতা, আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে টাকা মারা, আমি যত দেখতে পাচ্ছি আর কি। এবং সেই সেবাশ্রয়তে চিকিৎসা করাচ্ছিলেন কিছু হাতুড়েকে দিয়ে, তার যা ফল একটা তো আমি বললামই, আরও বেশ কিছু আছে এরকম আমি শুনতে পাচ্ছি। তো অভিষেকের এইসব কথাগুলো তো অন্তঃসার শূন্য কথা, উনি করবার জন্য বলছেন। অভিষেকের গণ্ডগোলটা হচ্ছে কি, একটা জিনিস লক্ষ্য করবে যে মমতা ব্যানার্জি কিন্তু এরকম কথা বলছেন না। অভিষেক হচ্ছে এঁচড়ে পাকা। মমতা ব্যানার্জি যতই দোষ থাক না কেন, উনি তো খেটে খুঁটে বড় হয়েছেন, উনি তো এতদিন ধরে লড়াই করে CPM-এর সাথে লড়াই করেছেন, তারপরে যা কুকীর্তি করেছেন। কিন্তু অভিষেক তো সেটাও করেনি, অভিষেক শুধু কুকীর্তিটাই করেছে। অতএব অভিষেক পিসির কোলে বসে রাজনীতি করে এত বড় হয়ে যাওয়া, কি স্পর্ধা বলেছিল, আমি হলে এইসব বিক্ষোভকারীদের এইখানে গুলি মারতাম, এখানে এবার কে কার কোথায় গুলি মারে দেখা যাক।
অন্যদিকে স্যার এই যে ককরোচ জনতা পার্টির যে বিক্ষোভ সেই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের একটি কড়া মন্তব্য সামনে এলো। বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের যে মামলা সেখানে শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যারা নিরীহ মানুষের উপরে অত্যাচার করেছেন আইন বিচার করবে। এই ঘটনার স্বাধীন নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। দায়বদ্ধতা নির্ধারণ না করা হলে সব তদন্তই অর্থহীন। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ সম্পর্কে কি বলতে চান স্যার? পর্যবেক্ষণ সম্বন্ধে কিছু বলার নেই। সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো দেবেন বা আইনকে যেভাবে ব্যাখ্যা করে দেবেন সকলকে সেটা মেনেই চলতে হবে। আমাদের সংবিধানের 141 নম্বর অনুচ্ছেদে সেটাই লেখা আছে। অন্যদিকে ছাত্রছাত্রীদের যে বিক্ষোভ, সেখানে পুলিশের লাঠিচার্জ অত্যাচারের ঘটনায় পশ্চিমবঙ্গ সহ অন্যান্য একাধিক রাজ্য সরকার এর কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। কোনো ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সূর্যকান্ত। হ্যাঁ, সাধারণভাবে ব্যবস্থা নেওয়া যাবে না উনি তো বলেছেন, কিন্তু কোনো ছাত্রছাত্রী যদি আইন ভেঙে থাকে তাহলে সেটার ব্যাপারে রাজ্য সরকার তো ব্যবস্থা নিতে বাধ্য, এবং সেটা যদি সুপ্রিম কোর্টের কোনো নির্দেশের ফলে আটকে যায়, সেটা সম্ভব না হয়, তাহলে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে যেতে হবে। কিন্তু আইন ভাঙাটা কিছুতেই চলবে না। এই জিনিসটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার করে দিয়েছেন যে আইন মেনে চলতে হবে, আইনের শাসন চলবে, শাসকের আইন নয়। সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা, সেখানে আরও একটি বিষয় বলা হয়েছে যে আগে যাদের কোনো রকম অপরাধের মামলা নেই যাদের বিরুদ্ধে, তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং বিশেষ বিশেষ নির্দেশও প্রযোজ্য করা হবে তাদের বিরুদ্ধে, মানে তাদের ক্ষেত্রে আর কি। কিন্তু এই যে সিজেপির বিক্ষোভে অপরাধমূলক রেকর্ড থাকা প্রায় 2873 জন অনুপ্রবেশ করেছিল, এমনটাই গুরুতর দাবি করছে পুলিশ। তো পুলিশের এই দাবি কতটা যুক্তিযুক্ত, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের ওপরে আরও একবার কি আলোকপাত করা দরকার? দেখো, আরশোলা পার্টির কতজনের এর আগে অপরাধের রেকর্ড আছে সেটা তো আমি বলতে পারবো না, সেটা পুলিশই বলতে পারবে। আর আরশোলা পার্টির কাছে যদি অন্য কোনো রেকর্ড থাকে তাহলে তারা বলুক, সমস্ত আরশোলারা এসে সুপ্রিম কোর্টে জমায়েত হয়ে বলুক যে তাদের কাছে অমুক রেকর্ড আছে, ধর্মতার পুলিশ বাজে কথা বলছে, আপনাদের এদের ছেড়ে দিন, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না। অন্যদিকে যে তাণ্ডব দেখলো গোটা পশ্চিমবঙ্গ, সাংবাদিকদের নিগ্রহ থেকে শুরু করে নানা রকমের মানে কুৎসিত অঙ্গভঙ্গি সহ বিভিন্ন জিনিসপত্রের সাক্ষী থাকলো গোটা বাংলা। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সেই 16 জনকেই শর্ত সাপেক্ষ জামিন দিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আবার বামেরা কটাক্ষ করছেন। শুভেন্দু অধিকারী একটি কথা বলেছিলেন যে এমন শাস্তি দেওয়া হবে যে তাদের 3 পুরুষও মনে রাখে। কিন্তু 3 পুরুষ তো অনেক দূরে থাক, 3 দিনও শুভেন্দু অধিকারী প্রশাসন বা পুলিশ বা এই যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদেরকে ধরে রাখা গেল না। বামেদের এই কটাক্ষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি বলবেন স্যার? বামেদের একটু আইন পড়ে আসা উচিত। এটা তো চীন নয়, চীন হলে ওদের ওখানেই মেরে দেওয়া যেত, কিন্তু এটা ভারত, সেই জন্য এখানে আইনের শাসন আছে, এবং এই আইনের শাসন বলে যে ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারেন, কিন্তু জামিন মানে মুক্তি নয়। কমরেডদের মোটা মাথায় এটা আশা করি ঢুকবে যে জামিন মানে কিন্তু মুক্তি নয়, জামিন মানে বেকসুর খালাস নয়। তাদের বিরুদ্ধে মামলাটা কিন্তু থেকে যাচ্ছে, এবং এই মামলা থাকার ফলে তাদের একমাত্র জেলে ঢোকা ছাড়া, বর্তমানে জেলে ঢোকা ছাড়া অন্য যা সমস্যা আছে সমস্ত সমস্যা তাদের ঘাড়ে চেপে থাকছে। রাজ্য সরকার যদি যথেষ্ট তৎপর হয় তাহলে এদের বিরুদ্ধে মামলাগুলো তুলে বিচার করাবে, এবং সেই বিচার করিয়ে তারপরে যদি সম্ভব হয় তাহলে তাদের জেলে পাঠাবে। একবার জেলে গেলে পরে 3 পুরুষ মনে করিয়ে রেখে দেবে, সেটা শুভেন্দু অধিকারী একদম ঠিক বলেছেন। অন্যদিকে বামেদের আরও কটাক্ষ, আজাদির স্লোগান দেওয়া তাদের চোখে অপরাধ, কারণ ভারতবর্ষের আজাদের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল। ব্রিটিশদের সাহায্য করতে ভগৎ সিংয়ের ফাঁসিতে ত্বরান্বিত করেছিল তারা। ব্রিটিশদের সহযোগিতা করা হতো, স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে তারা পয়সা পেত। দেশবিরোধীরা এখন ক্ষমতায় এসেছে, মানে বিজেপিকে বামেরা বলছে যে দেশবিরোধীরা এখন ক্ষমতায় এসছে, উল্টে আমাদের দেশদ্রোহী বলে দাগিয়ে দিচ্ছে। কমিউনিস্ট পার্টির যা ইতিহাস আছে তার মধ্যে কিছু কিছু জিনিস একেবারে পরিষ্কার, জলের মতো পরিষ্কার, যে
তারা নেতাজিকে তোজোর কুকুর বলেছিল, নেতাজিকে একটা গাধা হিসেবে দেখিয়েছিল, সেই গাধার পিঠে চড়ে আছে, তো জাপানি প্রাইম মিনিস্টার তোজো চড়ে আছে, এই সমস্ত কমিউনিস্টরা দেখিয়েছিল। এটা তো ওরা অস্বীকার করতে পারছে না। এরপরে দেশদ্রোহের কোনো সন্দেহ থাকে কি করে? কমিউনিস্টরা যে দেশদ্রোহী এ সম্বন্ধে সন্দেহ থাকে কী করে? এমনকি স্বাধীনতার পরে 1962 সালে যখন চীন ভারত আক্রমণ করলো, তখন জ্যোতি বোস বলেছিল এত হাজার হাজার ফুট উঁচুতে কে কাকে আক্রমণ করছে আমরা কি জানি। এত নির্লজ্জ একটা লোক হতে পারে? জ্যোতি বোস চিরকালই নির্লজ্জ। জ্যোতি বোস নিজের স্বার্থ ছাড়া আর কিছু বোঝেনি। পার্টি সেটাই ওরকম একটা কথা বলে জ্যোতি বোস পার পেয়ে গেল। এরপরে কমিউনিস্ট পার্টি কি মুখ খোলে কি করে? অন্যদিকে কমিউনিস্ট পার্টিরই অন্য আর এক নেত্রী, যুবনেত্রী ঐশী ঘোষ, তার পাশে দাঁড়িয়ে বার্তা দিল এই ককরোচরা। ঐশী ঘোষকে হেনস্থা করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়, কাপুরুষোচিত। এবং এক্স হ্যান্ডেলে তারা লিখেছে, সারা দেশের পুলিশ যেভাবে ছাত্র আর বিক্ষোভকারীদের হেনস্থা করছে তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা ককরোচ জনতা পার্টি। ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দপ্তরে দিল্লি পুলিশ, তাকে দিল্লি পুলিশ হেফাজতে নিতে চায়, এমনটাই দাবি করলো সিপিএম। সিপিএম দাবি করতে পারে ওই ঐশী ঘোষকে হেফাজতে নেওয়া হয়নি, সেটাও ঘটনা। কিন্তু ঐশী ঘোষ তো আরশোলা নয়, ঐশী ঘোষ সিপিএম। তো ঐশী ঘোষ সিপিএম বা এসএফআই যাই হোক না কেন, সিপিএমের কোনো গণসংগঠনের লোক, তো সেটাতে আরশোলাদের কি নিয়ে মাথা ব্যথা আমি বুঝতে পারছি না। আরশোলারা একটা আন্দোলন করছিল, সেই আন্দোলনে প্রচুর সমাজবিরোধী ভিড়ে গিয়েছিল। তারা যা কুকীর্তি করবার করেছে, তারপরে সরকার যথাযথ সিদ্ধান্ত নিয়ে সরকারে যিনি বিষয়ক মন্ত্রী করেছেন, তার মানে এই নয় যে আরশোলা পাখি হয়ে গেছে। সেটা আরশোলাদের মনে রাখা দরকার। স্যার, এদিকে শ্রীলেখা মিত্র, যিনি পাবলিক ফিগার, একজন অভিনেত্রী, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এত কুরুচিপূর্ণ একটি ছবি নিয়ে, একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে তিনি ছবি তুললেন, এবং তার বিরুদ্ধে যখন এফআইআর হলো তিনি তাতে সাফাই দিলেন যে আমি তো নরেন্দ্র মোদীর নিম্নাঙ্গের দিকে দেখিনি, পোস্টারটি ঘুরিয়ে দেখিনি যে সেখানে কি ছিল, আমি চশমা পরে যাইনি, সেখানে সানগ্লাস পরে গিয়েছিলাম। একজন অভিনেত্রী, একজন পাবলিক ফিগার, দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে যখন এতটা নিম্নরুচি সম্পন্ন একটি মন্তব্য করছেন এবং তাঁর এই ছবি বা প্ল্যাকার্ডকে হাতে নিয়ে ছবি তুলছেন, দেশের যুব সমাজের ওপরে কী বার্তা যাচ্ছে? দেশের যুব সমাজের কাছে যা বার্তাই যাচ্ছে। শ্রীলেখা মিত্র কে আমি জানি না, ওর আগে আমি কোনো নাম শুনিনি। শুনেছি কেন বি গ্রেড অ্যাক্ট্রেস। এই সুলেখা মিত্র এখন দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে একটা কুরুচিপূর্ণ পোস্টার দিয়েছেন, এই জন্য তিনি গ্রেপ্তার করার যোগ্য। এবং তিনি এখন ভয়ে সিঁটিয়ে আছেন, আমতা আমতা কথা বলছেন, ঢোক গিলছেন, এবং তারপরে এইসব আবল তাবল দিচ্ছেন। এটা কিছু আশ্চর্য নয়। এরকম ধরনের আচরণ আমরা দেখেছি কিছুদিন আগে সায়নী ঘোষ বলে একটি মেয়ে ছেলের কাছে, এখন দেখছি এই শ্রীলেখা মিত্র নামক এই মেয়ে ছেলেটির কাছে। সায়নী ঘোষ দেবাদিদেব মহাদেবকে অপমান করেছিল, শ্রীলেখা মিত্র প্রধানমন্ত্রীকে অপমান করেছেন। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। সরকার অনেক সময় নেয় না, সেটা আমার কিছু বলবার নেই, কিন্তু নেওয়া উচিত। স্যার, এই ককরোচ আসলে কারা, মানে এই আরশোলা আসলে কারা, এদের উদ্দেশ্যটা আসলে কি? এদের পিছনে কি ডিপ স্টেটের একটি বড়সড় হাত কাজ করছে? কেন বা সবসময় বিজেপিকেই এরা টার্গেট করছে বলে মনে হয়? হচ্ছে আরশোলা, তারা পৃথিবীতে সমস্ত কিছু খায়। আরশোলা একটি প্রাণী যাদের সম্বন্ধে বলা হয় যে তারা পৃথিবীতে সমস্ত কিছু খায়। মানুষের বর্জ্য পদার্থ থেকে, মানুষের মলমূত্র থেকে আরম্ভ করে তারা সমস্ত কিছু খেয়ে বাঁচতে পারে। অতএব এই আরশোলারা, যারা নিজেদের নামই দিয়েছে আরশোলা, তারা আরশোলার মতন আচরণ করবে, এতে আর আশ্চর্যের কী আছে? শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বিদ্রোহী তৃণমূলের সাংসদ যারা, তারাই এনসিপিআই এনডিএর বৈঠকে যোগ দিলেন। এনসিপিআই এর অন্যতম সদস্য কাকলি ঘোষ দস্তিদারকে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই সারিতে বসতে। এরা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপির সর্বোচ্চ কর্তার সঙ্গে একই সঙ্গে বসেন, তাহলে দলের উপরে কি এর কোনো বিরূপ বার্তা যাবে বলে মনে হয়? কোন দলের উপরে?
মানে বিজেপির উপরে, বিজেপির যারা কর্মী সমর্থক আছেন তাদের জন্য? আমি বুঝতে পারছি না, যদি কেউ ওপরপড়া হয়ে বিজেপিকে সমর্থন করতে আসে তাহলে বিজেপি কি বলে দেবে এদের সমর্থন করবার দরকার নেই? হ্যাঁ, তারা যদি অপরাধী হয়, তারা যদি মানুষ খুন করে থাকে, তারা যদি ধর্ষণ করে থাকে, এরকম ধরনের কিছু করে থাকে তাহলে আলাদা কথা। কিন্তু যারা এই কাকলি ঘোষ দস্তিদার তো কারুকে ধর্ষণ করেননি, খুনও করেননি, তিনি একটা রাজনৈতিক পদক্ষেপ নিয়েছেন। তো ইচ্ছে থাকে তো কেউ তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করুন না, করে দেখুন তাতে ফল কি হয়।